হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্ক গুহ, ডেভেলপমেন্ট অফিসার, এলআইসি ডালহৌসি ব্রাঞ্চ। ওকে, তো আজকে আমরা IC38 ইন্স্যুরেন্স এজেন্টস লাইফ মানে লাইফ ইন্স্যুরেন্স এজেন্টসদের যে পরীক্ষাটা হয় IC38 বইটার নাম, এবং এই বইটার আমরা আজকে প্রথম 4টে চ্যাপ্টার দেখব এবং এইভাবে পরপর আমরা 4টে আলাদা আলাদা ভিডিওতে টোটাল সিলেবাসটা কভার করব। এর যে কন্টেন্টস আছে, এর কন্টেন্টসের মধ্যে আছে তিনটে সেকশন আছে। সেকশন 1 হচ্ছে কমন চ্যাপ্টার্স, সেকশন 2 ফর লাইফ ইন্স্যুরেন্স আর সেকশন 3 ফর হেলথ ইন্স্যুরেন্স। এবারে আমি আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেকশন 1টা একটা ভিডিওতে কভার করব, পরের ভিডিওতে পরের সেকশন 2টা দুটো ভিডিওতে কভার করব, আর সেকশন 3টা লাস্টে একটা ভিডিওতে কভার করব। আর এছাড়া এর ওপরে যে অনেক কোশ্চেন অ্যান্সার্স আছে সেইগুলো আমি আলাদা করে শেয়ার করব আপনাদের সাথে। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটার ব্যাপারে আমি একটু বলে দিই। পরীক্ষাটা হয় 1 ঘন্টা, এবং 1 ঘন্টার পরীক্ষার মধ্যে আপনার টোটাল থাকে 50 মার্কসের কোশ্চেন্স থাকে, সবই অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকে, এবং তার মধ্যে আপনাকে 17টা কোশ্চেন কারেক্ট অ্যান্সার দিতে হয়। এবং অবজেক্টিভ টাইপ বলতে এখানে মাল্টিপল চয়েস থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো ইট ইজ সাজেস্টেড কি আপনি সব কটা অ্যান্সার করবেন, এবং তার মধ্যে আপনার 17টা কারেক্ট হয়ে যাবে যদি আমার এই ট্রেনিংটা আপনি ঠিক করে ফলো করেন। ওকে, তো এবার আমরা দেখে নেবো যে আজকে যেহেতু আমরা কমন চ্যাপ্টার্স পড়ছি, এর মধ্যে কী কী আছে। ফার্স্ট চ্যাপ্টার ইজ ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্স, তারপরে কাস্টমার সার্ভিস, গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম, রেগুলেটরি অ্যাসপেক্টস অফ ইন্স্যুরেন্স এজেন্টস, আর লিগাল প্রিন্সিপাল অফ অ্যান ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। তো চলুন আমরা চলে যাই পরপর চ্যাপ্টার ওয়াইজ। সেকশন 1 কমন চ্যাপ্টার্স। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্স। ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্স বলতে এখানে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে জাস্ট ইট ইজ এ ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। এতে এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, বাস বেসিক কনসেপ্টস কী কী আছে সেটা একটু দেখে নিই। এবং আমি যে আপনাকে এই জিনিসটা যেটার উপর আমি এখানে করছি ক্লাসটা, সেই মেটেরিয়ালটাই আপনাদের পাঠিয়েছি। তো আপনারা প্যারালালি যখন আমার এই ভিডিওটা শোনার পরে আপনি কিন্তু এটাও একটু দেখে নেবেন। তো চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন কী আছে, যে আচ্ছা আমি অনেক সময় একটু তাড়াতাড়ি যাব, কারণ আমাকে একটা টাইমের মধ্যে কভার করতে হবে। ফলে আপনার যদি কোথাও প্রবলেম মনে হয় আপনি আমায় কল ব্যাক করতে পারেন, বা ভিডিওটা আরেকবার আপনি চালিয়ে দেখে নিতে পারেন যে এক্স্যাক্টলি কী বলা হচ্ছে। তো চ্যাপ্টার 1 কী আছে, ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্স। প্রথমে কি আছে, দিস চ্যাপ্টার এইমস টু ইন্ট্রোডিউস দ্য বেসিক্স অফ ইন্স্যুরেন্স, ট্রেস ইটস ইভলিউশন অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। কীভাবে এটা কাজ করে, এটা কোথা থেকে শুরু হয়েছিল, এবং এর বেসিক কনসেপ্টগুলো কী আছে। It insurance provides protection against economic losses arising as a result of unforeseen events and services as and serves as an instrument of risk transfer. তাহলে ইন্স্যুরেন্স বেসিক্যালি আমাকে কি করে না, আমার যে আনফোরসিন ইভেন্টস মানে যেই ঘটনাটা আমি আগে থেকে দেখতে পাচ্ছি না, সেই ঘটনার ওপরে বেস করে, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি দুর্ঘটনা বলি। ঘটনা তো অনেক ঘটে, দুর্ঘটনা মানে ধরুন আগুন লেগে যেতে পারে, বা কোনো বন্যা আসতে পারে, ভূমিকম্পে ভেঙে যেতে পারে, বা এই ধরনের জিনিস। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ডেথ ইজ অ্যান আনফোরসিন, মানে কখন আসবে আমরা জানি না। তো এই ধরনের যে আনফোরসিন ইভেন্টসগুলো আছে, এইগুলোর রিস্কটা ট্রান্সফার করে। রিস্ক বলতে এর যে ইকোনমিক রিস্কটা আছে, মানে ধরুন আমার কাছে একটা বাড়ি আছে, সেই বাড়িটার যতক্ষণ আমার কাছে ইন্স্যুরেন্স নেই ততক্ষণ রিস্কটা আমার। কালকে যদি বাড়িটার কিছু ক্ষতি হয়ে যায়, ধরুন কোনো কারণে আগুন লেগে গেল, বা কোনো কিছু ড্যামেজ হলো, বা কোনো আর্থকোয়েক হলো, বা অন্য রকম কিছু হলো, সেই বাড়িটার রিস্কটা আমার। কিন্তু যখনই নাকি আমার এই বাড়িটা, ধরুন আমি যদি ফায়ার ইন্স্যুরেন্স করাই, বা আমি যদি এখানে বার্গলারি ইন্স্যুরেন্স করাই, এবার কালকে যদি আমার বাড়িতে আগুন লাগে আর যদি প্রমাণিত হয় ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে আমি পুরো ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কিন্তু ওর পুরো যে খরচটা আছে সেটা দেবে। এবার বাড়ির যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা হয়তো ফেরত দিতে পারবে না, বাট ওর যে এক্সপেন্ডিচার পার্টে যেটা খরচ আছে, মানে যেটা ওর হচ্ছে ইকোনমিক ভ্যালু, সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কিছুটা দিতে পারে। তাই ইন্স্যুরেন্স কোম্পানি আমার রিস্কটা আমার সাথে শেয়ার করছে। তো আমরা কি কি শিখবো এই চ্যাপ্টারে, লাইফ ইন্স্যুরেন্স হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন, হাউ ইন্স্যুরেন্স ওয়ার্কস, রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্স, ইন্স্যুরেন্স অ্যাজ এ টুল অফ ম্যানেজিং রিস্ক, আর রোল অফ ইন্স্যুরেন্স ইন সোসাইটি। আচ্ছা, হিস্ট্রিটা কি আছে, আমরা এই যে এখানে প্রথমে দিয়েছে যে
We live in a world of uncertainty, trains colliding, floods destroying, earthquakes, হ্যাঁ, ইয়াং পিপল সাডেনলি প্রিম্যাচিওরলি, তো এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে, আমাদের রেগুলার এতে ঘটতে থাকে বিভিন্ন রকম জিনিস। তো এগুলো থেকে আমরা কিভাবে এই রিস্কটাকে আমরা অ্যাভয়েড করতে পারি ইন্স্যুরেন্সের মাধ্যমে। এই যে ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড আস, ফায়ার, ল্যান্ডস্লাইড, ফ্লাড, লাইটনিং, আর্থকোয়েক, why do these events make us anxious? Because reason is simple, এগুলো আনপ্রেডিক্টেবল, এবং সেকেন্ডলি এগুলো আমরা কখনো চাই না হোক আনটুয়ার্ড, কারণ ইকোনমিক লস হয়। সেই আইডিয়া থেকে ইন্স্যুরেন্স আসছে। তো হিস্ট্রিটা কি? বেবিলনিয়ান ট্রেডার্স, এই জায়গাটা একটুখানি তাড়াতাড়ি দেখে নিই। বেবিলনিয়ান ট্রেডার্স মানে একদম প্রথম দিকে যখন নাকি দূর দেশে ট্রেডাররা যেত, হ্যাঁ, তারা ট্রেডার বলতে যারা ব্যবসায়ীরা যেতেন এবং তারা বিভিন্ন রকমভাবে লোন নিতেন, হ্যাঁ, তাদের জাহাজে করে যেতেন। এবার এই শিপমেন্ট বা জাহাজ, অনেক সময় সে জিনিসপত্র চুরি হতো বা জাহাজের কোনো রকম দুর্ঘটনা ঘটতো, সেই টাকাগুলো ওরা সেইগুলোকে ইনশিওর করার জন্য ইন্স্যুরেন্স কনসেপ্টটা আসে। ট্রেডার্স ফ্রম, মানে বেসিক্যালি সমস্ত ট্রেডার্সরাই প্রথম এটাকে ইউজ করে। ট্রেডার্স ফ্রম ভারুচ অ্যান্ড সুরাত, গ্রিকস, হ্যাঁ, ইনহ্যাবিটেন্টস অফ রোডস এবং চাইনিজ ট্রেডার্স, এরা সবাই। আর মডার্ন কনসেপ্টস অফ ইন্স্যুরেন্স কি? ইন ইন্ডিয়া দ্য প্রিন্সিপাল অফ লাইফ ইন্স্যুরেন্স ওয়াজ reflected in the institution of the joint family system in India. ইন্ডিয়াতে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল, which was one of the best forms of insurance. কারণ কি, জয়েন্ট ফ্যামিলি খালি ইকোনমিক না, ও ইমোশনাল লসটাকেও কভার করতে পারে। যখন একটা বড় ফ্যামিলি থাকে, একটা যদি তার মধ্যে কারোর কিছু ডেথ হয়ে যায়, তো তাহলে ওই ফ্যামিলিটা তাকে ফিনান্সিয়ালিও সাপোর্ট করতে পারে, তাকে ইমোশনালিও সাপোর্ট করতে পারে। আজকের ডেটে অবশ্য মানে যেহেতু জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে গেছে, ফলে সেই ফিনান্সিয়াল আর ইমোশনাল সাপোর্টটা নেই। তো আমরা ফিনান্সিয়াল সাপোর্টটাকে ইন্স্যুরেন্স দিয়ে রিপ্লেস করতে পারি, ইমোশনাল সাপোর্টটাকে ইন্স্যুরেন্স দিয়ে রিপ্লেস করা যায় না। অরিজিনস অফ মডার্ন কমার্শিয়াল ইন্স্যুরেন্স বিজনেস অ্যাজ প্র্যাকটিস টুডে ক্যান বি ট্রেস টু লয়েডস কফি হাউস ইন লন্ডন আর অ্যামিকেবল সোসাইটি ফর এ পারপেচুয়াল অ্যাসিউরেন্স 1706। তো লন্ডন থেকে এখন যে মডার্ন ইন্স্যুরেন্স দেখি ওখান থেকে স্টার্ট হয়েছে। ইন্ডিয়াতে হিস্ট্রি কি আছে? ইন্ডিয়াতে প্রথম এসছে ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে ট্রাইটন, বম্বে মিউচুয়াল অ্যাসিউরেন্স আর ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো পরপর এসছে। 1912 সালে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট তৈরি হয়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, এইটা পরবর্তীকালে একটা লেজিসলেশন ফর্ম হয়। আর 1956-এ ফর্ম হয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি, এটাও একটা পার্লামেন্টে অ্যাক্ট পাস করা হয়। তারপরে 1956 থেকে 1999 এলআইসি একাই বিজনেস করতো লাইফ ইন্স্যুরেন্সের। আর ন্যাশনালাইজেশন অফ নন লাইফ ইন্স্যুরেন্স, আচ্ছা 99-এর পরে কি? 99-এর পরে আইআরডিএ ফর্ম হয় এবং প্রাইভেট কোম্পানিজরাও ইন্স্যুরেন্স বিজনেস স্টার্ট করে ইন্ডিয়াতে। তার আগে খালি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় করতো। 1972 এটা দেখছি আমরা, ন্যাশনালাইজেশন অফ নন লাইফ ইন্স্যুরেন্স, ওকে। তো জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট, জিবনা, 1972 ফর্ম হয়। মালহোত্রা কমিটি অ্যান্ড আইআরডিএআই 1993-তে মালহোত্রা কমিটি ফর্ম করে এবং আইআরডিএ তারপরে 1997-এ ওটা স্টার্ট হয় ফরমেশন প্রসেস, 2000-এ গিয়ে ওটা তৈরি হয় এবং এই ইন্স্যুরেন্স অ্যাক্টটা আইআরডিএর আন্ডারে মডিফাই হয়, হ্যাঁ, লাস্ট মডিফিকেশন হয় 2015 সালে। এই মডিফিকেশনটা বলছে একটা বিদেশি কোম্পানি ম্যাক্সিমাম 49% ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানিতে হোল্ড করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইট ক্যানট এক্সিড মোর দ্যান 49%-এর বেশি ইনভেস্ট করতে পারে না, তার মানে মালিকানা ভারতীয় কোম্পানির থাকবে। 50%-এর বেশি ইনভেস্টমেন্ট যার থাকে তার মালিকানা থাকে। আর
A foreign insurance company can engage in reinsurance through a branch established in India. The term reinsurance means insurance of part of the insurer's risk by another insurer. ওকে রিইন্স্যুরেন্স কনসেপ্ট আমরা পরে দেখব লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি টুডে আজকে ইন্ডিয়াতে 24টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে 24 এর মধ্যে এলআইসি একটা আর 23 হচ্ছে এরা হচ্ছে প্রাইভেট আর পোস্টাল ডিপার্টমেন্টে একটা আছে এরা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পিএলআই বলে একটা প্রোডাক্ট এরা চালায় তো ইটস অলসো এ লাইফ ইন্স্যুরেন্স তো এবার এই ধরনের কোশ্চেন্স আছে যেমন ধরুন উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য রেগুলেটর তো আপনারা জানেন ইট ইজ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া আইআরডিএআই এ হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে রেগুলেট করে ইন্ডিয়াতে হাউ ইন্স্যুরেন্স ওয়ার্কস ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে মডার্ন কমার্স ওয়াজ ফাউন্ডেড অন দ্য প্রিন্সিপাল অফ ওনারশিপ অফ প্রপার্টি when an asset loses value due to certain event যখন নাকি একটা প্রপার্টি অ্যাসেটের কিছু লস হয় তো সেই লসটাকে কোনো একটা ইভেন্টের জন্য হতে পারে ফায়ার হতে পারে ওয়াটার বা আদার ইরোশনস হ্যাঁ তো অ্যাক্সিডেন্টস আর্থকোয়েক তো ওইখানে ও একটা কমন ফান্ড তৈরি করে যে এই লসটাকে বিয়ার করে মানে কোনো কারণে কোনো ইভেন্ট আনফর্চুনেট ঘটনা ঘটলে সেই ফান্ড থেকে টাকা দেওয়া হবে এটাই ইন্স্যুরেন্সের কনসেপ্ট মে দাস বি কনসিডার্ড অ্যাজ প্রসেস বাই উইচ দ্য লসেস অফ এ ফিউ হু আর আনফর্চুনেট হ্যাঁ লসেস অফ এ ফিউ হু আর আনফর্চুনেট to suffer such losses are shared among those exposed similar uncertain event situations মানে সিমিলার সিচুয়েশনে সবাই এক্সপোজ আছে কার আগুন লাগবে কেউ জানে না কারোর একটা লেগে যেতে পারে তো সবাই মিলে টাকা জমাচ্ছে যে দু একজন আনফর্চুনেট হচ্ছে তাদেরকে এটা দেওয়া হচ্ছে দেয়ার ইজ হাউএভার এ ক্যাচ হিয়ার যে লোকজন কি অ্যাগ্রি করবে এরকম কমন ফান্ডের জন্য কি করে নিজেদের ট্রাস্ট করবে এবং হাউ উইল দে পে কীভাবে এটা দিয়ে পে করবে তো এই জন্য আমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আসি একে আমরা বলি ইনশিওরার ওই দায়িত্বগুলো নেয় ফার্স্টলি দিস মাস্ট বি অ্যান অ্যাসেট উইচ ইজ ইকোনমিক ভ্যালু একটা জিনিস মনে রাখতে হবে ইন্স্যুরেন্সের জন্য এই অ্যাসেটের একটা ভ্যালু থাকতে হবে ইট মে বি ফিজিক্যাল আর নন ফিজিক্যাল কার হতে পারে গাড়ি হতে পারে নন ফিজিক্যাল যেমন গুডউইল হ্যাঁ ব্র্যান্ড এগুলো ব্র্যান্ডেরও ইন্স্যুরেন্স হয় হ্যাঁ মেবি পার্সোনাল লাইক ওয়ান্স আইস লিমস আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন শেন ওয়ার্নের পার্টিকুলার একটা আঙ্গুল ইন্স্যুরেন্স করা লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ইন্স্যুরেন্স করা ছিল তো এরকম অনেক পার্সোনাল অ্যাসেটসও ইনশিওর করা হয় দ্য অ্যাসেট মে লুজ ইটস ভ্যালু ইফ সার্টেন ইভেন্ট হ্যাপেন্স যদি কিছু একটা ঘটনা ঘটে তো এই ভ্যালুটা লস হতে পারে এই লসটাকে বলে হচ্ছে রিস্ক আর এই ইভেন্টটাকে বলে হচ্ছে পেরিল এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে দেয়ার ইজ এ প্রিন্সিপাল নোন অ্যাজ পুলিং পুলিং মানে হচ্ছে এই ফান্ডটাকে এক জায়গায় করা পুল ফান্ডস ইউজড টু কম্পেনসেট দ্য লসেস এই লসগুলোকে পেরিল বলে যে একে দেয় এই পুরো ব্যাপারটাকে কন্ডাক্ট করে ফান্ডটাকে কন্ট্রোল করে একে বলে ইনশিওরার আর যে এই ফেসিলিটিটা নেয় তাকে বলে ইনশিওর্ড ওকে ইন্স্যুরেন্স রিডিউসেস বার্ডেন রিস্ক বার্ডেন প্রাইমারি বার্ডেন অফ রিস্ক সেকেন্ডারি বার্ডেন অফ রিস্ক প্রাইমারি বার্ডেনটা কার যে অ্যাকচুয়ালি লস সাফার করছে আর সেকেন্ডারি বার্ডেন অবভিয়াসলি ইন্স্যুরেন্স কোম্পানি এক্সাম্পল একটা ফ্যাক্টরি ডিস্ট্রয়েড হলো ফায়ারে এবং বা ইন্ডিভিজুয়াল গোজ হার্ট সার্জারি দ্য মেডিকেল কস্ট এগুলো সবই কিন্তু রিস্ক আর সেকেন্ডারি বার্ডেন কি না সাপোজ নো সাচ ইভেন্টস অকার্স অ্যান্ড দেয়ার ইজ নো লস হ্যাঁ মানে যে লোকটার লস হচ্ছে যারাই ইন্স্যুরেন্স করছে সবার তো একসাথে লস হচ্ছে না তো যে অ্যাকচুয়ালি যার লস হচ্ছে না সে সেকেন্ডারি বার্ডেন নিচ্ছে তার মানে হচ্ছে সে প্রিমিয়াম দিচ্ছে সে ফুল অফ ফান্ডে তার টাকাও রয়েছে কিন্তু তার লস হচ্ছে না অন্য কারোর লস হচ্ছে কিন্তু অন্য কারোর লসটা সে কিন্তু বিয়ার করছে অ্যাজ এ সেকেন্ডারি বার্ডেন আর যার অ্যাকচুয়ালি লস হয়েছে তার প্রাইমারি বার্ডেন হ্যাঁ which among the following is a secondary burden
বিজনেস ইন্টারাপশন কস্ট, গুডস, এটা একটু দেখবেন, কোশ্চেন অ্যান্সার আছে প্রত্যেকটা চ্যাপ্টার পরে। রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্স, কীভাবে রিস্ক ম্যানেজ করা যায়। রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক নিলামই না, আমি বাড়ি থেকে বেরোলাম না, রিস্ক হলো না। রিস্ক রিটেনশন, আমি আমার কাছে রিস্ক ধরে রেখে দিলাম, নিজের ইন্স্যুরেন্স করালাম, নিজের ফান্ড তৈরি করালাম। রিস্ক রিডাকশন অ্যান্ড কন্ট্রোল, রিস্ককে কমিয়ে আনতে পারি রিস্ক অ্যাভয়েড করে যতটা সম্ভব। তো রিস্ক রিডাকশনের প্রসেস আছে, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি যখন ফায়ার ড্রিলে কাজ করছি, তো আমি যদি ফায়ার ড্রিল প্রপার ইউজ জানি তাহলে আমার রিস্ক কমবে। মেকিং এনভায়রনমেন্টাল চেঞ্জেস, হ্যাঁ, প্রপার জুতো পরে, প্রপার ড্রেস পরে ফিজিক্যালি আমি যখন ফ্যাক্টরিতে কাজ করছি, তো এই হ্যাজার্ডগুলোকে ওইভাবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বানানো, অ্যাভয়েড করার। হ্যাঁ, চেঞ্জেস মেড ইন ডেঞ্জারাস অর হ্যাজার্ডাস অপারেশনস, হ্যাঁ, সেপারেশন স্প্রেডিং ভেরিয়াস আইটেমস। তো এগুলো করে আমরা রিস্কটাকে একটু কমাতে পারি। ওকে, রিস্ক ফাইন্যান্সিং। রিস্ক ফাইন্যান্সিং হচ্ছে সেলফ ফাইন্যান্সিং। সেলফ ফাইন্যান্সিং মানে নিজে থেকে কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা, যে আমার যদি কিছু হয় আমি এমন ফান্ড তৈরি করে গেলাম যে আমার ফ্যামিলি চলে যাবে। আর লাস্ট হচ্ছে রিস্ক ট্রান্সফার। এই রিস্ক ট্রান্সফারে ইন্স্যুরেন্সের কনসেপ্টটা আসে। ইন্স্যুরেন্স আর অ্যাসিওরেন্স, বোথ ইন্স্যুরেন্স অ্যাসিওরেন্স আর ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। তো এখন আপাতত এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, একই কথা। হাউ ইন্স্যুরেন্স ইন্ডেমনিফাইজ দ্য ইনশিওর্ড। তো ইন্স্যুরেন্স যখন হয়, তো ইনশিওর্ড হচ্ছে এই লোকটা, আর ইনশিওর্ড হচ্ছে এই জিনিসগুলো। এবার এই প্রপার্টির এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ইনডেমনিটি কথাটা মানে হচ্ছে এই প্রপার্টিটার যে অ্যাকচুয়াল ভ্যালু আছে তার বেশি ভ্যালু কখনোই সে পাবে না। ইনফ্যাক্ট মার্কেট ভ্যালু যা আছে তার থেকে যদি ইন্স্যুরেন্সের ভ্যালু কম থাকে তো কমটাই পাবে, আর যদি ইন্স্যুরেন্সের ভ্যালু বেশি থাকে তাহলে মার্কেট ভ্যালুটাই পাবে। তো which among these is risk transfer? Bank, FD, insurance, equity share, real estate? Obviously insurance. Insurance as a tool for managing risk. তো রিস্ক ম্যানেজমেন্টেরও একটা টুল হিসেবে ইন্স্যুরেন্স ব্যবহার করা হয়। কনসিডারেশনস বিফোর অপটিং ফর ইন্স্যুরেন্স, কি দেখবো? ডোন্ট রিস্ক এ লট ফর এ লিটল। আপনি কতটা, একটা অর্ডিনারি বল পেনের জন্য নিশ্চয়ই ইন্স্যুরেন্স করাবো না। ডোন্ট রিস্ক মোর দ্যান ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ, বা আমি এমন কিছু রিস্ক নেব না যাতে আমি সেটা লস করতে না পারি, মানে যেমন ব্যাংক্রাপসি হয়ে গেল। তো অ্যাটলিস্ট আমার কিছু কিছু জায়গায় ইন্স্যুরেন্স এমনভাবে থাকতে হবে, একটা লার্জ অয়েল রিফাইনারি আছে, ওই রিস্কটা কখনোই নিতে পারবে না। ইট শুড অলওয়েজ বি ইনশিওর্ড, কারণ এটা ডিস্ট্রয় হলে নিজের পকেট থেকে পয়সা দিয়ে করা যাবে না। তো টু লিটলও না, টু মাচও না, সেটা বুঝে করতে হবে যে কতটা কি করা যায়, কোন রিস্কটা আমি নিজের ওপর নেব, কোনটা আমি ইন্স্যুরেন্স করাবো। রোল অফ ইন্স্যুরেন্স ইন সোসাইটি, এটা একটু দেখে নেবেন, এটা এমন কিছু ব্যাপার না। ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি, যেগুলো আমি বললাম, কিছু কিছু সোশ্যাল সিকিউরিটি, কিছু গভর্নমেন্টের যোজনা আছে যেগুলো ইন্স্যুরেন্সের উপর বেস করে চলে। এই যে রাষ্ট্রীয় কৃষি বিমা, রাষ্ট্রীয় স্বাস্থ্য, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি, এগুলো একটু দেখবেন। তো এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম? অ্যাসেট, রিস্ক, পেরিল, কন্ট্রাক্ট, ইন্স্যুরার অ্যান্ড ইনশিওর্ড, রিস্ক অ্যাভয়েডেন্স, কন্ট্রোল, রিটেনশন, ট্রান্সফার, ফাইন্যান্সিং, কি টার্মস, এই কোশ্চেন অ্যান্সার, এগুলো একটু দেখবেন। যেগুলো বুঝতে পারবেন না সেগুলো আমি কোশ্চেন অ্যান্সার পরে আসবো, আগে চ্যাপ্টার পড়ুন, কোশ্চেন অ্যান্সার নিজে সলভ করুন, আর তারপরে আমি আসবো, মানে আমি কিছু কোশ্চেন অ্যান্সারের সেটস নিয়েও আপনাদের কাছে দেবো উইথ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, ওগুলো আপনারা সলভ করতে পারবেন। আগে এই চারটে চ্যাপ্টার যেগুলো আমি পাঠাচ্ছি এগুলো পড়ে নিন ভালো করে, কমপ্লিট হলে তারপরে কোশ্চেন অ্যান্সার সেটস পাঠাবো, সেগুলো কমপ্লিট করে তারপর নেক্সট চ্যাপ্টারে আমরা যাব। এভাবেই আমরা করব। চ্যাপ্টার 2, কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা মনে রাখতে হবে যে ইন্স্যুরেন্স একটা এমন একটা জিনিস যেখানে আলটিমেটলি আমি একটা করিয়ে নেওয়ার পরেই আমার আসল কাজটা শুরু হয়। যখন কাস্টমারের আসল দরকার হলো তখন যেন আমি তাকে সার্ভিসটা দিতে পারি। তো কাস্টমার সার্ভিসের জন্য হ্যাঁ,
কিছু গ্রিভেন্স এখানে মনে রাখতে হবে, ইন্স্যুরেন্স এজেন্টের রোল আছে একটা বিরাট বড় ভূমিকা। তারপরে গ্রিভেন্স রিড্রেসাল, যখন সলভ হচ্ছে না প্রবলেম তখন এই গ্রিভেন্স রিড্রেসালে যেতে হবে। তারপরে কমিউনিকেশন প্রসেস আছে, নন ভার্বাল কমিউনিকেশন, এথিক্যাল বিহেভিয়ার, এগুলো আমরা সব করব। ওয়াই কাস্টমার সার্ভিস? কার একটা ট্যাঞ্জিবল গুড, এটা যখন ইন্স্যুরেন্স করছি আনফরসিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবার যে যে ইন্স্যুরেন্স কিনেছে তার একটা এক্সপেকটেশন আছে যখন আমার হলো তখন যেন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে সার্ভিসটা দেয়। তো সেই পার্টটা নিয়ে এখানে বলা কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসটাও ডিপেন্ড করছে যে ওকে কি বারবার বারবার আসতে হচ্ছে, রিলায়েবিলিটি, রেসপন্সিভনেস, অ্যাসিওরেন্স, এমপ্যাথি, এগুলো দেখাতে হবে একটা এজেন্টের। এইগুলো থাকতে হবে, এই গুণাবলীগুলো ট্যাঞ্জিয়েবলস। হ্যাঁ, প্রফেশনালিজম ইজ এ ট্যাঞ্জিয়েবল। টাইমে আসছে কি না, সময় মতো আমাকে খবরটা দিচ্ছে কি না, প্রিমিয়ামটা যখন ডিউ আছে তখন ইনফর্ম করছে কি না। কাস্টমার সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ওতপ্রোতভাবে জড়িত। কাস্টমার লাইফ টাইম ভ্যালু, কাস্টমারের যে ভ্যালু আছে, এই একটা কাস্টমারকে যদি আমি ঠিকভাবে সার্ভিস দিতে পারি, একটা ভালো কাস্টমার আরও অনেক নতুন কাস্টমার আমাকে এনে দেবে। এবং খালি তাই না, সে লাইফ টাইম আমার সাথে থাকবে, তার পুরো ফ্যামিলিকে আমার সাথেই করাবে। খালি সার্ভিসের ওপরে পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে, খালি সার্ভিসের ওপরে, নাথিং বাট সার্ভিস। অ্যান্ড গুড বিহেভিয়ার, প্রফেশনালিজম, অফকোর্স রিলেশনশিপস, এগুলো সব ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, পোটেনশিয়াল ভ্যালু। হিস্টোরিক্যাল ভ্যালু মানে প্রথম যখন জিনিসটা ছিল তার কি ভ্যালু ছিল, আস্তে আস্তে ডেপ্রিসিয়েশন হয়, ভ্যালু কমে, এবং সেইভাবে আমার ইন্স্যুরেন্সটা চলে। আর এখানে দেখিছে এটা কাস্টমারের ভ্যালু, তো কাস্টমারের ভ্যালু কিন্তু আসলে দিন দিন বাড়ে। ইন্স্যুরেন্স এজেন্টস রোল ইন প্রোভাইডিং গ্রেট কাস্টমার সার্ভিস। পয়েন্ট অফ সেল, বেস্ট অ্যাডভাইস দিতে হবে যখন বিক্রি করছি। মিস সেলিং করা চলবে না, একদমই নয়। প্রপোজাল স্টেজ, যখন প্রপোজাল ভরছি তখন সমস্ত তথ্যগুলো সঠিক দিতে হবে ফর্মে। অ্যাকসেপ্টেন্স স্টেজ, এখানে আমরা কি কি কভারেজ দিচ্ছি, কি কি দিচ্ছি না। ডেলিভারি অফ পলিসি ডকুমেন্টস, পলিসি হয়ে যাওয়ার পরে তার বন্ডটা পৌঁছে দেওয়া, পলিসি রিনিউয়াল, হ্যাঁ, পলিসির পরের বছর প্রিমিয়াম জমা দেওয়ার টাইমে। ক্লেম স্টেজ, ম্যাচুরিটি বা ডেথ ক্লেম হলে যেন পায়, আমি সময় মতো তাকে সার্ভিসটা দিই। গ্রিভেন্স রিড্রেসাল এরপরে আসে। এজেন্ট লেভেলে সলভ হলো না, তখন কোথাও গিয়ে কমপ্লেন করতে হবে, তার একটা জায়গা থাকা দরকার, এটাকে গ্রিভেন্স রিড্রেসাল বলে। এটা ইন্টিগ্রেটেড গ্রিভেন্স ম্যানেজমেন্ট, আইজিএমএস, গভর্নমেন্টের নিজস্ব আছে, প্রত্যেকটা কোম্পানির আছে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে 1986, যেটা কনজিউমার ফোরাম বলে, ওখানেও যেতে পারি। ডিস্ট্রিক্ট ফোরাম, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন পরপর আছে, সিভিল কোর্ট আছে। হ্যাঁ, কনজিউমার ফোরাম অর্ডার্স, ইন্স্যুরেন্স ওম্বুডসম্যান, স্পেসিফিক্যালি এটাও একটা কোর্ট, এটা অনলি ইন্স্যুরেন্সের কেস নেয়, তো এখানে কমপ্লেন করতে পারি। যখন ইন্স্যুরেন্স কোম্পানিও ওখানে গিয়েও যখন কাজ হচ্ছে না, যখন চিঠি লেখালেখি করেও কাজ হচ্ছে না, তখন ওম্বুডসম্যানে যায় লোকে, কোর্টে। তো অনেকগুলো ওয়ে আছে। কমিউনিকেশন প্রসেস, এটাও একটা কাস্টমার রিলেশনশিপের পার্ট। ট্রাস্ট, বিং প্রেজেন্ট, কমিউনিকেশন, এজেন্টকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ফোনই ধরে না, চলবে না। প্রসেস অফ কমিউনিকেশন, ওরাল হতে পারে, রিটেন হতে পারে, নন ভার্বাল হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে। এই কমিউনিকেশন প্রসেসের উপরে অনেক কিছু নির্ভর করে, ইট শুড বি গুড। আর এখানে তেমন কিছু নেই। নন ভার্বাল কমিউনিকেশন, এগুলোতে হচ্ছে কি কনফিডেন্ট স্মাইল, হ্যাঁ, পজিটিভ বিহেভিয়ার, টাইম কিপিং, প্রফেশনাল, এগুলো আমার গেট আপ, আমার ড্রেস, আমার সব কিছু, কনফিডেন্স, ট্রাস্ট, এগুলো সব নন ভার্বালের পড়ে। লিসনিং স্কিলস, শুনছে নাকি নিজের কথাই বলে যাচ্ছে, ক্লায়েন্ট যা চাইছে সেটাই আদৌ দিচ্ছে না। অ্যাক্টিভ লিসনিং, পেইং অ্যাটেনশন।
তো এগুলো ব্যাপার, নট বিং জাজমেন্টাল, রেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েটলি, এমপ্যাথেটিক লিসেনিং, এইগুলো বললাম একই জিনিস ঘুরে ফিরে। এথিক্যাল বিহেভিয়ার, এথিক্যাল বিহেভিয়ার মানে এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এথিক্যাল বিহেভিয়ার মানে আমার যেটা সঠিক, আমি লোকটাকে প্রপার গাইডেন্স দেবো। আনএথিক্যাল মানে ইট ইজ নট ইললিগাল, আনএথিক্যাল মানে এটা এথিক্সের বাইরে। এথিক্যাল বিহেভিয়ার মানে হচ্ছে আমি আমি এবার মিথ্যে কথা বলে বিক্রি করছি, ইট বিকামস আনএথিক্যাল। ক্যারেক্টারিস্টিক্স অফ বিহেভিয়ার, এটা এটা জাস্ট দেখে নেবেন, এটা এমন কিছু নয়, জাস্ট ইন্ট্রোডাকশন, কমন সেন্স। এই কোশ্চেনগুলো দেখবেন ইজি আছে। গ্রিভেন্স রিড্রেসাল, আরেকটা চ্যাপ্টার দিয়েছে গ্রিভেন্স রিড্রেসালের ওপরে। ইন্টিগ্রেটেড গ্রিভেন্স ম্যানেজমেন্ট, আইজিএমএস যেটা বললাম, এটা গভর্নমেন্টের আছে। এখানে ওয়েবসাইটে আপনি ডাইরেক্ট যেতে পারেন, মেল করতে পারেন, ওখানে সিস্টেম আছে। ডিস্ট্রিক্ট ফোরাম, স্টেট কমিশন, ন্যাশনাল কমিশন, এগুলোই, হ্যাঁ এগুলো আগের চ্যাপ্টারও এগুলোই ছিল। তো ইট ইজ সেম সেম সেম। অম্বুডসম্যান, সেম সেম। ইটস নট মাচ, আমি তাই জন্য স্ক্রোল ডাউন করে যাচ্ছি তাড়াতাড়ি। এটা এটা সেম জিনিস আছে, তো আমি আর সেকেন্ড টাইম বলছি না। চ্যাপ্টার 4, রেগুলেটরি অ্যাসপেক্টস, রেগুলেটরি অ্যাসপেক্টস অফ ইন্স্যুরেন্স এজেন্টস। কি কি রেগুলেশনস আছে? ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, অ্যাপয়েন্টমেন্ট লেটার্স কাকে বলে? ইন্স্যুরেন্স এজেন্টকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় একটা স্পেসিফিক কোম্পানি থেকে, যেটা আপনিও পাবেন এলআইসি থেকে। অ্যাপলেট অফিসার, অ্যাপলেট অফিসার হচ্ছে যে যখন নাকি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স হলো, এরপর আপনার কোনো প্রবলেম হচ্ছে, আপনি কার কাছে যাবেন? ইমিডিয়েট অ্যাপলেট অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার হয়। ইন্স্যুরেন্স এজেন্ট, এই লোকটা যে আপনাকে পলিসি দেবে, মানে আপনি এজেন্ট। এটা যখন নাকি আপনি কাস্টমারকে দেবেন, তো ইউ আর দ্য মিডল ম্যান বিটুইন দ্য কাস্টমার অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। অথরিটি, অথরিটি হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির যারা অথরিটি আছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানির অথরিটির ওপরে আইআরডিএ আছে। আইআরডিএ হচ্ছে হেড, এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিদেরকে এ রেগুলেট করে। কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট মানে একই এজেন্ট দুরকম লাইফ এবং নন লাইফ দুরকম ইন্স্যুরেন্সই বিক্রি করতে পারে। সেন্ট্রালাইজড লিস্ট, এটা আইআরডিএ মেনটেন করে, সমস্ত এজেন্টের লিস্ট একসাথে থাকে। আর ব্ল্যাক লিস্টেড এজেন্টস, এটাও ওরাই মেনটেন করে। আশা করি আপনি কোনোদিন হবেন না ব্ল্যাক লিস্টেড, মানে যে নিশ্চয়ই ফ্রড করতে গিয়ে ধরা পড়েছে। ডেজিগনেটেড অফিসিয়াল থাকবে প্রত্যেকটা কোম্পানিতে। এক্সামিনেশন বডি, এটাও থাকবে। মোনোলাইন ইন্স্যুরার, মাল্টি লেভেল মার্কেটিং স্কিম, মাল্টি লেভেল মার্কেটিং স্কিম, এটা আপনারা শুনে থাকবেন, যেটাকে আমরা ইয়ে বলি, কি বলে আমাদের, মানে ওই চিট ফান্ডগুলো যেই প্রসেসে চলে, হ্যাঁ ওটাকে মাল্টি লেভেল মার্কেটিং স্কিম বলে। চিট ফান্ড না, মানে অনেক বড় কোম্পানিও চলে, যেমন অ্যামওয়ে, হ্যাঁ, তারপরে অ্যাভন, ওরিফ্লেম, এরা মাল্টি লেভেল মার্কেটিং কনসেপ্টে চলে। অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্স্যুরেন্স এজেন্ট বাই ইন্স্যুরার, ইন্স্যুরেন্স এজেন্টকে ইন্স্যুরার মানে আমাদের ক্ষেত্রে এলআইসি দেবে, তার প্যান লাগবে, তার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটস লাগবে, প্রপার পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, ভেরিফাই হবে অরিজিনালের সাথে, এই সব আছে, এগুলো একটু দেখে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট, ইন্স্যুরেন্স এজেন্সি এক্সামিনেশন, যে এক্সামিনেশনটা আইআরডিএ কন্ডাক্ট করে, ওই এক্সামিনেশনটা পাস করার পরে আপনার লাইসেন্স হবে। তারপর কোড অফ কন্ডাক্ট, কীভাবে বিহেভ করবেন সেগুলো বেসিক্স। নর্মাল কমন সেন্স, যেটা আপনার যেটা বিহেভিয়ার করা উচিত সেটাই এখানে লেখা আছে। নো ইন্স্যুরেন্স এজেন্ট শ্যাল, এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন যে কী কী করতে পারবেন না, কী কী করা উচিত সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট কী কী করা যাবে না। এটা এটা খালি পরীক্ষা পাস করার জন্য না, এটা আপনার বাইবেল। সলিসিট অর প্রকিওর ইন্স্যুরেন্স বিজনেস উইদাউট বিং অ্যাপয়েন্টেড টু অ্যাক্ট অ্যাজ এ ইন্স্যুরার, আপনি এলআইসি ইন্স্যুরেন্স এজেন্সি না নিয়ে কাউকে বিক্রি করতে পারেন না।
ইন্ডিউস দ্য প্রসপেক্ট টু ওমিট এনি মেটেরিয়াল ইনফরমেশন ইন দ্য প্রপোজাল ফর্ম। প্রপোজাল ফর্মে আপনি বলছেন দাদা এটা অ্যাভয়েড করে যান, লিখতে হবে না, ভুল তথ্য দিন, রং ইনফরমেশন। হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং করছেন ইন্স্যুরেন্সে, হয় না। behave in a discourteous manner, বাজে বিহেভিয়ার, রুড বিহেভিয়ার, ইন্টারফেয়ার উইথ প্রপোজাল ইন্ট্রোডিউসড বাই অ্যানাদার এজেন্ট, অন্য এজেন্টের প্রপোজালে ইন্টারফেয়ার করছেন, এগুলো করতে পারেন না আপনি। অফার ডিফারেন্ট রেটস অ্যাডভান্টেজেস, মানে পাসব্যাক, কমিশন থেকে ছাড় দেওয়া অনেকে করে, ইট ইজ এ ভেরি ব্যাড, মানে ইট ইজ অ্যাকচুয়ালি মানে নন পারমিসিবল। ডিমান্ড অর রিসিভ এ শেয়ার অফ প্রসিডস, এই যে ফোর্স এ পলিসি হোল্ডার টু টার্মিনেট দ্য এক্সিস্টিং পলিসি, টার্মিনেট করিয়ে তাকে দিয়ে আবার নতুন পলিসি করানো, এগুলো করা যায় না। অ্যাপ্লাই ফর ফ্রেশ এজেন্সি, একটা অলরেডি থাকার মধ্যে আরেকটা অ্যাপ্লাই করে দেওয়া। বিকাম অর রিমান এ ডিরেক্টর অফ ইন্স্যুরেন্স, পারেন না আপনি ইন্স্যুরেন্স যখন এজেন্সি আছে ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টর হতে পারেন না। এভরি ইন্স্যুরেন্স এজেন্ট শ্যাল উইথ এ ভিউ টু কনজার্ভ দ্য ইন্স্যুরেন্স বিজনেস অলরেডি প্রকিউরড থ্রু হিম মেক এভরি অ্যাটেম্প টু অ্যাসিওর রেমিটেন্স অফ প্রিমিয়ামস। এনি পার্সন হু অ্যাক্টস অ্যাজ এ ইন্স্যুরেন্স এজেন্ট, তো এই জায়গাগুলো একটু দেখবেন, এটা ইম্পর্টেন্ট। সাসপেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট কখন কখন চলে যাবে, কী কী কাজ আপনি কী কী ভায়োলেট করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে যেতে পারে, একটু দেখে নেবেন। প্রসিডিওর ফর ক্যান্সেলেশন, এফেক্টস অফ সাসপেনশন, ক্যান্সেলেশন কী হতে পারে, এজেন্সি গেলে কী কী যাবে, আপনার কমিশন যাবে, আপনার ব্ল্যাক লিস্টেড হবেন, অনেক কিছু হবে, বাজে বাজে জিনিস, তো জাস্ট দেখে নেবেন, এটা ইটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার জন্য না খালি, এটা জেনারেল নলেজ, বাট স্টিল দেখে নেবেন। জেনারেল কন্ডিশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এজেন্টস বাই ইন্স্যুরার, কী কী লাগে, হ্যাঁ সেটা আপনি যখন পরীক্ষা দেবেন জেনেই যাবেন যে কী কী লাগে, আপনার বেসিক এজ ক্রাইটেরিয়া আছে, কোয়ালিফিকেশান আছে, এইগুলো। লিগাল প্রিন্সিপালস, চ্যাপ্টার 5। লিগাল প্রিন্সিপালস চ্যাপ্টারটার মধ্যে প্রপোজার, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স কোম্পানি, আমি লিগাল প্রিন্সিপালটা না পরের ভিডিওতে করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টস অফ ইন্স্যুরেন্সের মধ্যে চলে আসে। তো লিগাল প্রিন্সিপালস চ্যাপ্টারটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব। আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।